মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে রাজাকার দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ। ফাঁসি রায়ে জাতির প্রত্যাশা পূরণ, ন্যায় বিচারে সন্তোষ, উচ্ছ্বাস সর্বস্তরে। আপিল করবে আসামি পক্ষ, রবি সোম জামাতের হরতাল। ফাঁসির রায়ে শাহবাগে উল্লাসে মেতেছে ছাত্র যুব জনতা। গণজাগরণ মঞ্চের আনন্দ জোয়ার, সারা দেশে চলছে আনন্দ মিছিল। এবং রায় প্রত্যাখ্যান করে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে জামাত শিবিরের সহিংসতা টার্গেট করে থানা ও পুলিশের উপর হামলা, 2 পুলিশ সহ নিহত 37। শুভেচ্ছা, আমন্ত্রণ রাত 11টার দেশ সংবাদে। আমি তানজিনা নুরি সিদ্দিকী। গ্রামীণ ফোন সংবাদ শিরোনাম বলছিলাম, চলুন পুরো সংবাদে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগ এবং ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করার মতো মানবতা বিরোধী অপরাধে 71-এর রাজাকার দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির আজ জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। 71-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী শান্তি কমিটির সদস্য রাজাকার সাঈদীর বিরুদ্ধে আনা 20টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। নজরুল কবিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মহিউদ্দিন শিবলি। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালি হত্যা, নারী ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর এবং হিন্দুদের ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করার 20টি অভিযোগে বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ 8টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে 2টি অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বাকি 6টি অভিযোগ প্রমাণিত হলেও আলাদা করে শাস্তি দেওয়া হয়নি। অপর 12টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালে 120 পৃষ্ঠা রায়ের 60 পৃষ্ঠা সারাংশ পড়ে শোনানো হয়। সূচনা বক্তব্যে ট্রাইব্যুনালের প্রধান এটিএম ফজলে কবির বলেন, জামাতের নায়েবে আমির কিংবা সুপরিচিত ওয়াজকারী হিসেবে সাঈদীর বিচার করা হয়নি। বিচার করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় 30 বছরের যুবক, শান্তি কমিটির সদস্য, মানবতা বিরোধী অপরাধে জড়িত পিরোজপুরের দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেলু। তার বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষ সাক্ষ্য দিয়েছে। সাঈদীর বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে 1971-এর 7 মে সাঈদীর নেতৃত্বে শান্তি কমিটির সদস্যদের পিরোজপুরের পারেরহাট বাজারে গিয়ে স্বাধীনতার পক্ষের মানুষদের বাড়িঘর লুট, 8 মে চিথলিয়া গ্রামে ইব্রাহিম কুট্টি নামে একজনকে সাঈদীর প্ররোচনায় হত্যা, 2 জুন উমেদপুর গ্রামে হিন্দু পাড়ার 25টি ঘরে আগুন, বিসাব আলী নামের একজনকে গুলি করে হত্যা, একই দিন ট্যাংরাখাড়ি গ্রামে মুক্তিযোদ্ধা মজিদ হাওলাদারের বাড়িতে আগুন ও লুট এবং হোগলাবনিয়ায় সাঈদীর নেতৃত্বে রাজাকার সদস্যরা মধুসূদন ঘরামির স্ত্রী শেফালী ঘরামিকে ধর্ষণ, ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করা, পারেরহাট বন্দরের গৌরাঙ্গ শাহর 3 বোনকে ধর্ষণ এবং পারেরহাট সহ অন্য গ্রামের 100 থেকে 150 হিন্দুকে ধর্মান্তরিত করা। এর মধ্যে চিত্রুলিয়ার ইব্রাহিম কুট্টি ও উমেদপুরের বিসাব আলীকে হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই রাজাকার পালন ছিল যে বিচার করা যাবে না, তাদেরকে ধরতে পারবে না। বাঙালি জাতি আবার প্রমাণ করলো যে না, বিচার করতে পারে এবং এটা আমরা করতে পারছি। এটি আমাদের প্রথম সন্তুষ্টি যে আমরা বিচারটা করতে পারছি। আপিল যদি হয়, আপিলে আমাদের রায়ের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমি দাবি করি এবং এটা আমি আশাও করি। এর রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হলো মন্তব্য করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমি সন্তুষ্ট। আমি মনে করি সত্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে এবং সম্পূর্ণ রকম ভাবে ন্যায় নীতির দ্বারা প্রভাবিত হয়ে এবং ন্যায় নীতির প্রতিষ্ঠা করার জন্য, সাংবিধানিক বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য এই রায়টি ঘোষণা করা হয়েছে এবং এই রায়টি আমার মতে এটি ঐতিহাসিক রায়। পরবর্তী যে সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার হবে, আমার মনে হয় এই রায়টি তাদের সামনে একটি দৃষ্টান্ত বা মাইল ফলক হয়ে থাকবে। এই মামলার তদন্তের প্রধান সমন্বয়ক জানান, শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা রায়ে সন্তুষ্ট। রায়টি পূর্ণাঙ্গ দেখে বলতে পারবো যে কোথায় আমাদের ত্রুটি ছিল। তবে হলো যে এটা খুব হার্ডলি কন্টেস্টেড মামলা ছিল। প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, অর্থবিত্তের কোনো অভাব ছিল না, প্রচুর চেষ্টা করেছে। এটা হার্ডলি কন্টেস্টেড ছিল, যেটুকু হয়েছে তাতে আমরা খুশি। রায় শেষে সাঈদীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। নজরুল কবির, দেশ টিভি, ঢাকা।
সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনালকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট নাগরিকরা। রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। অভিযুক্ত সকল যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। সাঈদীর রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী সহ বিশিষ্ট জনেরা। রায় ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া জানান। রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য তাদের। বাংলাদেশ একটা সভ্য দেশ, বর্বর দেশ নয়। আমরা 42 বছর ধরে অপেক্ষা করেছি এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার আমরা পেয়েছি। যা অপরাধ সংগঠিত হয়েছে এটা ঐতিহাসিক সত্য। আইনের আপনি অনেক চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আইন তো ইতিহাসকে অস্বীকার করবে, এটা তো বাঞ্ছনীয় নয়। তার মৃত্যুদণ্ড প্রদানের মধ্য দিয়ে এই কথা প্রমাণিত হলো, বাংলাদেশে 1971 সালে গণহত্যা হয়েছে, নারী নির্যাতন হয়েছে। 71 জীবন বাজি রেখে করা যুদ্ধ সার্থক হয়েছে বলে মন্তব্য মুক্তিযোদ্ধাদের। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে এর চেয়ে বড় পাওনা আমরা কিছু মনে করি না। আমাদের হৃদয়ের যে সবচেয়ে যে আনন্দের দিনটি আজকে, যে এই একটি রায় হলো, যেটি আমরা অনেক প্রত্যাশিত ছিল। যারা অন্যায় করে, যারা অন্যায় সহ করে, তার একই শাস্তি হওয়া উচিত। এই আশা ব্যক্ত করে আনন্দ চিত্তে আবারও আপনাদেরকে জয় বাংলা, বাংলার জয় এবং যুদ্ধাপরাধীদের পরাজয়। এসেছিলেন সাঈদীর মামলার সাক্ষী সহ অন্যান্য মামলার সাক্ষীরাও। তুলে ধরেন তাদের সন্তুষ্টির কথা। 1971 সালে 8ই মের পর অত্র এলাকায় যে সমস্ত অপকর্ম সংঘটিত হয়েছে, যেমন অগ্নিসংযোগ, হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি সর্বপ্রকার অপকর্মের সাথে সাঈদী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। মুক্তিযুদ্ধের সময় আমাদের যে দায়িত্বটা ছিল আলবদর রাজাকারদের হত্যা করার, তাদের আমরা খুঁজে পাইনি। আজকে 41 বছর পর হাইকোর্টে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখতে পেলাম পাপ বাপকে ছাড়ে না। রায় শুনতে আসা মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট জনেরা বললেন যে যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। এদিকে রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। প্রেসক্লাব থেকে শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর পর্যন্ত বন্ধ ছিল সব ধরনের যান চলাচল। হাইকোর্ট এলাকায় প্রবেশকারীরা তল্লাশির মুখে পড়েন। কড়া পুলিশি প্রহরায় সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে প্রবেশ করেন বিচারকরা। বাড়তি নিরাপত্তার কারণে এবার ট্রাইব্যুনাল এলাকায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারেনি। তবে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। এ সময় তারা সাঈদীর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। ফরহাদ হোসেন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল ইসলাম। আমরা তার কাছে শুনবো আজকের রায়ের বিশ্লেষণ। স্যার, আপনাকে স্বাগত দেশ স্টুডিওতে। আমি আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে আজকের রায়ে যুদ্ধাপরাধের দায়ে সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে, তো এই রায়কে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, এই রায় তো আমরা দেখতে পাচ্ছি যে রায়ের সূচনাতেই ট্রাইব্যুনাল একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন এবং বিশ্লেষণ করেছেন। কারণ আমরা জানি ইতিমধ্যে এই অভিযুক্ত ব্যক্তি আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশেও একজন আলেম হিসেবে খুব সুপ্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু তার আজকে যে বিচার হলো সেটা হলো 1971 সালে যুদ্ধ অপরাধের যে অপরাধগুলি তিনি সংগঠিত করেছিলেন। সেই জন্য প্রথমেই বলেছেন, আজকে আমরা যার বিচার করছি তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম নন, তিনি জামাতে ইসলামের নায়েবে আমিন নন, 2 বার নির্বাচিত সংসদ সদস্য নন। আমরা 1971 সালের 30 বছরের যুবক দেল্লা রাজাকারের বিচার করছি। সুতরাং এই রায়ে 20টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ প্রমাণিত হয়েছে, তার মধ্যে 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আইনের বিধানটা যদি আমরা পর্যালোচনা করি, 20 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, আইন তো ইংরেজিতে, দি ট্রাইব্যুনাল শ্যাল পাস দি সেন্টেন্স অফ ডেথ। যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডই দিতে হবে। তারপর যদি অন্য কোনো কারণ থাকে, ঘটনার পারিপার্শ্বিকতায় নিম্নতর সাজা দিতে পারে। সুতরাং 8টার মধ্যে 2টাতে উনি ফাঁসির আদেশ দিয়েছেন এবং এটা আমাদের প্রত্যাশা
জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির প্রত্যাশা আজকে এই রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আমি একে স্বাগত জানাই। যে কারণে বিচারপতি বাকি যে 6টা অভিযোগ ছিল সেটার পড়ার প্রয়োজন বোধ করেনি, সেটা আমরা জানি, শুনেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এইখানে আবার একটা আইনের ফাঁক রয়ে গেছে। কিন্তু জি জি জি, ওনারা 8টাতে দোষী সাব্যস্ত করলেন, 2টাতে ফাঁসি দিলেন, জি, আর 6টাতে কোনো সাজাই দিলেন না। আচ্ছা, আমরা জানি যে আমরা কিন্তু শুনেছি, আমরা যখন সংবাদ দেখছিলাম তখন আমরা জেনেছি যে বাকি যে 6টা অভিযোগ ছিল, যেহেতু 2টাতে তার ফাঁসির আদেশ হয়ে গেছে, বাকি 6টা আর বিচারপতি পড়ার প্রয়োজন বোধ করেননি। আর পড়ার প্রয়োজন করেননি না, কোনো শাস্তি দেননি, সেটা হলো কথা। যদি শাস্তি না দিয়ে থাকেন, আমি অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য শুনলাম তাতে তিনি বললেন যেহেতু 2টাতে আমরা তাকে ফাঁসির আদেশ দিয়েছি সেই জন্য আর 6টাতে আমরা কোনো আদেশ দেইনি। যদি সেটা হয়ে থাকে আমি মনে করি আইনের ব্যত্যয় ঘটেছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ আসবে, যেটাই প্রমাণিত হবে সেইটার জন্যই তাকে সাজা দিতে হবে। এখন একটা তর্কের খাতিরে ধরে নেই, এর বিরুদ্ধে আপিল করবে বলেছে সাইদির ছেলে। এখন আপিলে যদি ধরেন, তর্কের খাতিরে ধরেন না যে 6 এবং 8 যাবত ফাঁসি দিল, এই 2টা বললো যে এই 2টা অবৈধ, ঠিক হয় নাই। আচ্ছা, যদি আমি তর্কের খাতিরে হাইপোথেটিক্যাল এখন আপিলের ডিভিশন বললো যে এই 2টা সাজা ঠিক হয়নি, তাহলে কি হবে? আর 5টাতে তো আপনি কোনো সাজা দিলেন না, এটা ফাঁক রয়ে গেল। এবং সেই জন্য আইনের বিধান হলো অভিযুক্তের বিরুদ্ধে যতটা অভিযোগ থাকবে এবং যেই কয়টা প্রমাণিত হবে প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে তাকে সাজা দিতে হবে। আমি মনে করি এই ক্ষেত্রে যদি ওনারা কোনো সাজা না দিয়ে থাকেন বাকি 5টা 6টাতে, তাহলে একটা আইনের একটু ব্যত্যয় ঘটেছে। তো স্যার আরো তো 12টি অভিযোগ রয়েই গেল, তো এই যে 12টি অভিযোগ রয়ে গেল এর পেছনে কারণ কি বলে আপনি মনে করেন? আমরা শুনলাম যে সাক্ষ্য প্রমাণ, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছিল না, তো আরো কি কোনো কারণ থাকতে পারে, বা কেন এই ব্যাপারে আগে থেকেই সতর্ক হলো না প্রসিকিউশন? এখন আপনার এই উত্তরটা সঠিকভাবে দেওয়া যাবে না এই মুহূর্তে, কারণ আমাদের সামনে মূল রায়টা নাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কেন বললেন যে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আসে নাই? এটা কি তথ্য নির্ভরশীল? এটা কি ওনাদের বিশ্লেষণটা কি সঠিক, না ওনারাও উপস্থাপিত তথ্য প্রমাণ সম্যকভাবে উপলব্ধি করতে পারেন নাই? এটা আমরা এই ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট মতামত দিতে পারবো যখন আমরা রায়টা করব। কারণ এই আইনে বলা আছে মৌখিক সাক্ষীর চেয়ে দালিলিক সাক্ষীর গুরুত্ব অনেক বেশি। কারণ এটা এমন একটা সময়ে বিচার হচ্ছে, সেই জন্য আইনেই বলা আছে। কারণ এটা একটা সাধারণ অপরাধ নয়, মুক্তিযুদ্ধ চলাকালীন, সশস্ত্র সংগ্রাম চলাকালীন এই অপরাধগুলি ঘটেছে। সুতরাং সেখানে মৌখিক সাক্ষী পাওয়া খুবই দুরূহ ব্যাপার। সেই জন্য আইনে বলেছে যে দালিলিক সাক্ষী প্রমাণ। এবং প্রসিকিউশন পক্ষে যে হাজার আলী সাহেবের যে বক্তব্য শুনলাম, তিনি বলেছেন আমরা 20টা অভিযোগের পোষকতাই আমরা যথেষ্ট দালিলিক প্রমাণ দিয়েছি। এখন সেই প্রমাণটাকে কেন ওনারা যথেষ্ট মনে করলেন না, এটা আমরা রায়টা যদি পর্যালোচনা না করি, তাহলে ট্রাইব্যুনালের বিশ্লেষণ সঠিক না যে উপস্থাপিত তথ্য প্রমাণ ছিল তাতে ফাঁসি দেওয়ার মতো বা দোষী সাব্যস্ত করার মতো তথ্য প্রমাণ ছিল কিনা, সেটা এই মুহূর্তে বলা যাবে না রায়টা না করা পর্যন্ত। আচ্ছা স্যার, আপনার কাছে আরো একটা প্রশ্ন। তো আরো যেসব মামলা বিচারাধীন রয়েছে যুদ্ধাপরাধের দায়ে, সেক্ষেত্রে প্রসিকিউশন কি আরো সতর্ক হবে কিনা, বা তার কি দরকার আছে, আপনি কি মনে করেন? প্রসিকিউশনকে দেখেন সব সময় বিবাদীর চেয়ে বাদীর দায়িত্ব ফৌজদারি আদালতের নাম বিচারে খুব বেশি। আপনাকে সন্দেহাতীত ভাবে অভিযোগটা প্রমাণ করতে হবে। সুতরাং প্রসিকিউশনকে সব সময় 100% সতর্ক থাকতে হবে, সমস্ত শক্তি নিয়োগ করতে হবে। সুতরাং এর মধ্যে কোনো কালক্ষেপণের সুযোগ নেই। তাদের সমস্ত দক্ষতা, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে এই মামলাগুলি পরিচালনা করতে হবে, যাতে কোথাও কোনো আইনের ফাঁক ফোকর না থাকে। কারণ আসামি পক্ষ অত্যন্ত শক্তিশালী, তাদের দেশে বিদেশে লবিং মহল আছে, তাদের অর্থের অভাব নাই, তাদের ভালো ভালো নাম করা আইনজীবী সংগ্রহতে কোনো অভাব নাই। ওই রকম একটা বিশাল শক্তিকে সম্মুখীন করতে হলে আমাদের প্রসিকিউশন টিমকে আরো মনোনিবেশ করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য।